অনেকে আমার ক্লাস ক্যান্সেল করতে বলছিল আজকে, অনেকে যে আজকে ক্লাস ক্যান্সেল করে দেন, প্রবলেম হবে তো। কিন্তু আমরা আগে পড়ায় ফেলি, কারণ ব্যাচ মানে পড়ায় ফেলছি গতকালকে। আচ্ছা স্যার, আপনারা একটু, it's a very important section that we need to cover today. We covered everything up to this, খেয়াল করে দেখেন এগুলো সব পড়ছি। মাঝখানে this is the part that we got missing, বিকজ এটার মধ্যে কিছু কমপ্লিকেশন আছে, ভেজাল আছে, এই কারণে আমরা এটা বাদ দিয়ে গেছিলাম। ঠিক আছে, আসমিতা আপনার বই নেই কেন? अरे देख ना, मैं हमारे बोल रहा था सर, जो किसकी जो बोल बता कोई ना। না আমি নিচে বলছি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই পার্টটা মিস করে গেছিলাম, আমি ম্যানেজ করতেছি, বিটকয়েন স্যার একটু এইটা বাদ দিয়ে গেছিলাম। we studied friction and we have also been through investigating friction and then changing the shape এর পরে যাই আমরা। let's get back to what we left the other class. We skipped this part. খেয়াল করেন সবাই একটু, এখন খেয়াল কথা বলেন না, এটা a very important part. খেয়াল করেন, when ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি একটা ট্রলি এমন আছে, গাইস এদিকে এদিকে, এখন এটা খেয়াল করেন, এটা শেষ করতে দেন খুব ভালো মতো। ঠিক আছে, এনারা খেয়াল করেন, এইখানে যদি ফোর্স হয় হচ্ছে 800 নিউটন, এন্ড এই জায়গায় যদি ফোর্স হয় হইতেছে 800 নিউটন, we are going to call it a balanced forces and the object is said to be in equilibrium. ঠিক আছে, অবজেক্টটা আমরা বলবো যে ইকুইলিব্রিয়ামে আছে। এখন ইকুইলিব্রিয়ামে আসা মানে কি? তার মানে হইতেছে ওর ফোর্সেস সবগুলা দে উইল অ্যাড আপ টু জিরো, বা প্লাস মাইনাস করে অ্যাড করলে আমরা ফাইনালি কোনো রেজাল্ট উইল বি নাথিং, বা উই গোনা গেট আ জিরো রেজাল্ট বেসিক্যালি। দ্যাটস হোয়াটস কল্ড equilibrium. Now you understand that when the object has a resultant force of 0 newton, something will not happen for sure, and that is it will not accelerate. There will be no acceleration at all. Acceleration ওর জন্য জিরো হয়ে যাবে। তার মানে যদি প্লাস মাইনাস করে রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, ইন দ্যাট কেস অ্যাক্সিলারেশন কি হয়ে যায়? জিরো হয়ে যায়। নাও আন্ডারস্ট্যান্ড, তাইলে অ্যাক্সিলারেশন হয় কখন, অথবা অ্যাক্সিলারেশন মানে কি? লেটস স্টার্ট ইট ফ্রম দ্য স্ক্র্যাচ ওয়ান মোর টাইম। অ্যাক্সিলারেশন মানে ছিল হইতেছে, নট, ইট ডাজ নট মিন ইয়োর কার হ্যাজ আ লট অফ স্পিড। আপনার গাড়ির স্পিড আছে নাকি নাই, গাড়ি কি বইসা আছে নাকি মুভিং নাকি রানিং নাকি কি, কিছুই ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ অ্যাক্সিলারেশন থাকা মানে হচ্ছে তোমার গাড়ির স্পিড এখন বাড়বে। ইনক্রিজ ইন স্পিড পার সেকেন্ড, অথবা স্পিড ইজ ইনক্রিজিং বাই পার সেকেন্ড। ইনক্রিজিং স্পিড পার সেকেন্ড বলা মানে হইতেছে প্রতি সেকেন্ডে স্পিড আপনার কতখানি করে বাড়তেছে। নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট এমনও হইতে পারে আপনার স্পিড 1 আছে 2 হবে, এমনও হইতে পারে যে আপনার স্পিড 200 আছে 201 হবে। Both these cases are considered as acceleration. However, in both the cases, what we need is, if we need an acceleration, তার মানে forces are not balanced. বুঝলেন? acceleration হবে তার মানে forces যখন একটা জিনিস হয় না, এটা হচ্ছে ও ব্যালেন্স হয় না, আর যাই হোক। বুঝছেন? This is so important. You will know why. Forces balance হয় নাই, তার মানে acceleration হবে, আর forces balance হয়ে গেছে তার মানে অ্যাক্সিলারেশন হবে না। সোজা কথা, রেজাল্টেন্ট ফোর্স যদি থাকে তাহলে অ্যাক্সিলারেশন হবে, আর রেজাল্টেন্ট ফোর্স যদি না থাকে তাহলে অ্যাক্সিলারেশন হবে না। এখন অ্যাক্সিলারেশন হবে না মানে কি, আমার স্পিড বাড়বে না অথবা কমবে না। নাও কামিং টু দিস পার্ট, কমবে না মানে কি? এমন হইতে পারে তোমার গাড়ি ডান দিকে যাচ্ছে, রেজাল্টেন্ট ফোর্স প্লাস আর মাইনাস করেও ডান দিকে, ইন দ্যাট কেস ইওর স্পিড উইল ইনক্রিজ। যদি এমন হয়, বিকজ ইফ দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স there will be acceleration. কিন্তু যদি এমন হয় তোমার গাড়ি ডানে যাচ্ছে and resultant force-টা বাম দিকে, in that case তোমার গাড়ির acceleration হবে, but it will be a negative acceleration, so your car's velocity will decelerate or decrease, which means আমাদের যদি resultant force আপনার পজিটিভ হয় তাহলে আপনার গাড়ির স্পিড বাড়বে, আর যদি resultant force আপনার ডিরেকশনের অপোজিটে হয় তাহলে আপনার গাড়ির স্পিড কমবে। However, we will still stick to the point that resultant force যদি থাকে আমার velocity সেম থাকবে না, ইদার বাড়বে অথবা কমবে, কিছু না কিছু একটা হবে, but you cannot be in the same speed because you have a resultant force. তার মানে ফোর্সেস সব আমরা অ্যাড করব, অ্যাড করব, যদি জিরো পাই তাহলে কিচ্ছু হবে না,
বাড়বে না কমবে না। আপনি যদি ফোর্স অ্যাড করার পরে আমরা একটা ভ্যালু পাই, তার মানে আমাদের স্পিড বাড়তে পারে অথবা কমতে পারে, বাট সেম জায়গায় থাকবে না, দ্যাট উই নো ফর শিওর। বুঝি? আচ্ছা, এবার তাহলে আমরা all we're gonna do is we will analyze one situation step by step। ঠিক আছে, একেবারে স্লোলি আমরা একটা স্টেপ বুঝবো। ঠিক আছে, that how could this thing be correct or how could this apply in real life? Resultant force যদি থাকে acceleration হবে, আর resultant force যদি জিরো হয় তাহলে acceleration-ও জিরো হবে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার if the resultant force is 0 নিউটন। এই হইতেছে আমাদের আপাতত সবচেয়ে বড় ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, লাইক আ ল। নাও লেটস অ্যানালাইজ আ সিচুয়েশন। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম এই জায়গাতে একটা গাড়ি আছে, যে গাড়িটা বইসা আছে, ও মুভমেন্ট করে না, কিছুই করতেছে না, এক জায়গাতে বসে আছে। এখন এই গাড়ি যদি কিছুই না করে এক জায়গায় বসে আছে, তার মানে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওর স্পিড বাড়েও না কমেও না, রেজাল্টেন্ট ফোর্স নাই, অ্যাক্সিলারেশন নেই, কিচ্ছু নেই, গাড়ি এক জায়গায় বসে আছে। কিন্তু সাডেনলি আমরা ধরে নিলাম that you have pressed the pedal, অ্যাক্সিলারেট সোজা কথা, তুমি গ্যাসে প্রেস করছো and you pressed it to the maximum level possible। আর আমি কেন ম্যাক্সিমাম লেভেল পসিবল বললাম, বিকজ মাঝখানে তুমি আবার বাড়াইছো কমাইছো, এসব বলতে গেলে কমপ্লিকেশনস বাড়বে। So আমি ধরে নিলাম আমরা একবারে টপ স্পিড দিয়ে শুরু করলাম, টপ স্পিড না সরি, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন দিয়ে শুরু করলাম। তুমি তোমার গাড়িকে ম্যাক্সিমাম যখন প্রেস করছো, তোমার গাড়ির সামনের দিকে there was a huge force acting and the forward force acting is 8000 নিউটন। নাও আন্ডারস্ট্যান্ড, আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, ওটা একটু আরেকবার বলে আসি। একটা অবজেক্টের স্পিড যত বাড়বে, ওর এয়ার রেজিস্ট্যান্স ততই বাড়বে। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম হইতেছে, সারফেস এরিয়া যত বেশি, এয়ার রেজিস্ট্যান্স ততই বেশি। আচ্ছা, একটু খেয়াল রেখে এবার আমরা আবার আগের এক্সাম্পলে ব্যাক করি। এখন গাড়ি যখন ফরওয়ার্ড ফোর্স দিছে 8000, ইফ ইউর কার ইজ নট মুভিং, রিমেম্বার আমরা মাত্র কি করছি, দ্যাট যদি ভেলোসিটি বাড়ে আমার এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, আর আমার গাড়ি তো ভেলোসিটি নাই, তার মানে আমার এয়ার রেজিস্ট্যান্স জিরো। না ধরো এখন মাত্র আমি প্যাডেলে প্রেস করছি গ্যাসে, তাহলে আমার গাড়ি ভেলোসিটি এখন শুরু হবে, তার মানে মাই ভেলোসিটি এট দ্য মোমেন্ট ইজ জিরো। বুঝেন? রাইট? তার মানে আমার কোনো ভেলোসিটি নাই, বাট হোয়াট আই ডু হ্যাভ ইজ right at that moment what I do have is I have a huge forward force acting। Now understand স্যার, দেখেন ফরওয়ার্ড ফোর্স অ্যাক্ট করা মানে হইতেছে আপনার এয়ার রেজিস্ট্যান্স যদি জিরো হয়, দিস ইজ হোয়াট ইট লিডস টু, আই হ্যাভ আ এয়ার রেজিস্ট্যান্সকে আমি এ আর লিখলাম, এয়ার রেজিস্ট্যান্স ইজ 0 নিউটন। ফরওয়ার্ড ফোর্স কত আছে বলেন? 8000 নিউটন। এয়ার রেজিস্ট্যান্স কত? 0 নিউটন। বলেন রেজাল্টেন্ট ফোর্স কত? রেজাল্টেন্ট ফোর্স যদি থাকে উই উইল হ্যাভ অ্যাক্সিলারেশন, তার মানে তোমার গাড়ির এখন অ্যাক্সিলারেশন হবে। নো ওয়ান্ডার গাড়ির স্পিড এখন বাড়া শুরু করে, তুমি যখন পেডেলে প্রেস করো গাড়ির স্পিড কেন বাড়ে? বিকজ তোমার গাড়ির সামনে ফোর্স দেয়, মানে এয়ার রেজিস্ট্যান্স থাকে না, তো গাড়ির সামনে আগানো শুরু করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ওয়্যার দি আদার আইডিয়া কামস ইন, যখন স্পিড বাড়বে তখন এয়ার রেজিস্ট্যান্সও বাড়বে। ইন আ স্প্লিট সেকেন্ড তোমার গাড়ির সিচুয়েশনটা এমন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই, দ্যাট গাড়ির ফরওয়ার্ড ফোর্স তো আমরা প্রথমেই ম্যাক্সিমাম দিয়ে শুরু করছি, সো ওইটা তো আর বাড়ার কোনো চান্সেস নেই, ওইটা 8000 এ আছে। কিন্তু গাড়ির স্পিড বাড়ছে দেখে ইউ হ্যাভ অ্যান এয়ার রেজিস্ট্যান্স অফ হাউ মাচ? 1000 নিউটন। বলেন এখন ফরওয়ার্ড ফোর্স কত, এয়ার রেজিস্ট্যান্স কত? 1000 নিউটন। রেজাল্টেন্ট ফোর্স কত? 7000 নিউটন। বলেন গাড়ির যদি রেজাল্টেন্ট ফোর্স থাকে তাহলে গাড়ির কি হবে? অ্যাক্সিলারেশন হবে। তার মানে আমরা এখন বলতে পারতেছি এই গাড়ির যেহেতু একটা প্লাস মাইনাস করে ফোর্স পাইছি, গাড়ি এখন অ্যাক্সিলারেট করবে। ইওর কার স্টিল কন্টিনিউস টু অ্যাক্সিলারেট, তোমার গাড়ি তখনও অ্যাক্সিলারেট করবে যখন তোমার গাড়ির ফরওয়ার্ড ফোর্স 8000 নিউটন থাকবে এন্ড এয়ার রেজিস্ট্যান্স হয়ে যাবে ধরলাম আমরা 3000 নিউটন। ফরওয়ার্ড ফোর্স কত? 8000 নিউটন। এয়ার রেজিস্ট্যান্স কত? 3000 নিউটন। এন্ড রেজাল্টেন্ট ফোর্স কত? 5000 নিউটন। অ্যাক্সিলারেশন হবে নাকি হবে না? আচ্ছা এখন হ্যাঁ,
না, ব্রেক করলে আবার আরেক কাহিনী, কারণ ব্রেক যখন তুমি করবা তখন ব্রেকস আর অ্যাপ্লাই ইন দ্য হুইলস। তুমি আলাদা ভাবে দেখলে কিছু ব্রেক প্যাড থাকে, ব্রেক প্যাড দিয়ে কি করে গাড়ির চাকার মধ্যে ধরে। তুমি যখন ব্রেকে প্রেস করো তখন কি একটা হাইড্রোলিক ব্রেক থাকে, চারটা পাইপ দিয়ে পানি গিয়ে ধাক্কা দেয়। পানি তো না, ব্রেক ফ্লুইড দিয়ে ধাক্কা দেয়। ব্রেক ফ্লুইড দিয়ে ধাক্কা দিয়ে কি করে পিস্টন গুলাকে ওই বলেন ব্রেক শু গুলাকে বা ব্রেক প্যাড গুলাকে গিয়ে কি করে গাড়ির যে ভিতরে হুইলসের ভিতরে লোহাটা আছে ওই লোহার মধ্যে আটকে ধরে। তখন কি ওই লোহা ঠিক মতো ঘুরতে পারে না, তার জন্য আটকে যায়। সো ব্রেক দিয়ে তুমি ফ্রিকশন অনেকখানি বাড়ায় দাও, ওইটা গাড়ির নিজের মুভমেন্টের উপর গাড়ি নিজেই ফ্রিকশন এক্সট্রা করে বাড়ায়, এটা রাস্তার সাথে কোনো হিসাব নেই। সো ওইটা আলাদা। ধরো তুমি ব্রেক অ্যাপ্লাই করো নাই, এখন আমরা এমন জায়গাতে আসি যে আমরা ধরে নিছি আমরা ব্রেক অ্যাপ্লাই করিনি। তা আমার গাড়িতে আমি প্রথমেই যেহেতু ম্যাক্সিমাম প্রেস করছি, আমার গাড়ি 8000 নিউটনের জায়গায় 8000 নিউটনে আছে, বাট এয়ার ডিসটেন্স বাইরে গিয়ে ফাইনালি কত হয়ে গেছে 3000। আচ্ছা বলো তো এয়ার ডিসটেন্স আস্তে আস্তে বাড়তেছে জানি কেন? স্পিড বাড়তেছে, রিমেম্বার স্পিড বাড়তেছে দেখে এয়ার ডিসটেন্স বাড়তেছে। এখন you have a resultant force of 5000, initially you had a resultant force of 7000, and একদম you started with the 8000। এই তিনটা টাইমে তোমার রেজাল্টেন্ট ফোর্স আছে, তার মানে ইউ আর গোইং টু অ্যাক্সিলারেট। কিন্তু ডিফারেন্স আছে, সিচুয়েশন 1, 2 আর 3 এর মধ্যে you have the lowest resultant force in situation 3। সো রেজাল্টেন্ট ফোর্স যখন লোয়েস্ট হবে তখন কি হবে, গাড়ির স্পিড বাড়বে ঠিকই, বাট অবভিয়াসলি আগে যেই তাড়াতাড়ি বাড়তেছিল এখন আর ওই তাড়াতাড়ি বাড়তে পারবে না, এখন কি হবে একটু কম বাড়বে। সোহা বুঝেন, বুঝতেছেন? হুইচ ইজ ওয়াই তুমি খেয়াল করে দেখো তোমার গাড়ি কিন্তু 0 থেকে 10, 20, 30 অনেক তাড়াতাড়ি হয়, তো 30 থেকে 40, 50 কিন্তু এক বল তাড়াতাড়ি বাড়ে না, এন্ড 50 থেকে 60, 70 আর একটু স্লোলি 70 থেকে 80, 90 যাইতে আরো সময় বেশি লাগে, 90 থেকে 100 এন্ড 110 পর্যন্ত যাইতে গাড়ির আরো বাড়ে, কম সময় লাগে। কেন এত কম সময় কেন লাগতেছে? বিকজ তোমার গাড়ির ইঞ্জিনের যে সামনের দিকে ফোর্স এটা কি কমে গেছে, এয়ার রেজিস্ট্যান্স বেড়ে গেছে। তো তোমার ইঞ্জিনের ফোর্স যা ছিল তার অনেকখানি এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এয়ার রেজিস্ট্যান্স ক্যান্সেল করে দিচ্ছে। তোমার গাড়ি যদি ইঞ্জিনের ফোর্স 8000 দিয়ে থাকে, এখন এয়ার রেজিস্ট্যান্স হয়ে গেছে 7000। সো টেকনিক্যালি হোয়াট ইউ হ্যাভ ইজ হাউ মাচ, ইউ গট অ্যাকচুয়ালি 1000। তোমার গাড়ি যখন 1 মিনিট, তোমার গাড়ি যখন 130-এ চলতেছে, তোমার গাড়ির সামনের শক্তিটা কিন্তু ও যে স্ট্রেংথ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছে ওটা কিন্তু যা ছিল তাই আছে। কিন্তু কি হয়েছে, তুমি মনে করতেছো তোমার যা ছিল তাই আছে, বাতাস এসে কি করছে তার 80% ক্যান্সেল করে দিচ্ছে প্রথমেই। তার মানে ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ হাউ মাচ, only 20% of what you actually have। তোমার গাড়ির স্ট্রেংথের ফর এক্সাম্পল আমরা এই জায়গায় চিন্তা করি সিচুয়েশন থ্রিতে, আমার গাড়ির স্ট্রেংথ তো 8000ই আছে, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স আইসা কতখানি বাদ দিয়ে দিছে, 3000 বাদ দিয়ে দিছে। 3000 বাদ দেওয়ার কারণে রেজাল্টেন্ট ফোর্স হয়ে গেছে কত, 5000। তো আমার গাড়ি এখন সামনে যাচ্ছে কতটুকু শক্তি দিয়ে, তুমি তো 5000 নিউটন, তুমি 5000 নিউটন দিয়ে কোনোদিন তুমি 7000 নিউটনের সমান অ্যাক্সিলারেট করতে পারবে না, তাই না? তার মানে হইতেছে আমি তো এটাও বলতে পারি যে কিছুক্ষণ পর, আচ্ছা বাই যাবে, লেটস অ্যাসিউম আমার এই জায়গাতে স্পিড ছিল 0 মিটার পার সেকেন্ড, এই জায়গাতে আমার স্পিড ছিল 30 কিলোমিটার পার আওয়ার, এটা 0 কিলোমিটার পার আওয়ার। এই জায়গাতে আমার স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন বলেন এখানে, হ্যাঁ ওইটা পরে আসতেছি ঠিকই আছে, ওইটাও হবে, কাজ হবে। আচ্ছা বলেন এইখানে গাড়ির এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে 7000 নিউটন, বলেন ফরওয়ার্ড প্রেস কত, এয়ার রেজিস্ট্যান্স কত 7000 নিউটন, বলেন রেজাল্টেন্ট ফোর্স কত? গাড়ি কি অ্যাক্সিলারেট করবে নাকি বন্ধ করে দিবে? করবে, বাট অনেক কম, আস্তে আস্তে এখন অ্যাক্সিলারেট করবে, বিকজ গাড়ির আর ফোর্স তেমন একটা নাই। ফাইনালি আচ্ছা আমরা ধরে নিলাম বাই দ্য ওয়ে এই জায়গাতে গাড়ির স্পিড হচ্ছে 165 কিলোমিটার পার আওয়ার। এরপরে ফাইনালি গিয়ে গাড়ির স্পিড যেহেতু আরো অ্যাক্সিলারেট করতেছে, ওর স্পিড এখন সামনের ফোর্স হয়ে গেছে 8000 এন্ড এয়ার রেজিস্ট্যান্সও হয়ে গেছে 8000। সরি, গাড়ির স্পিড এখন এট দা মোমেন্ট আমি ধরে নিলাম গাড়ির স্পিড হইতেছে 180 কিলোমিটার পার আওয়ার। এখন বলেন গাড়ির ফরওয়ার্ড ফোর্স কত আছে? 8000। এয়ার রেজিস্ট্যান্স কত?
বলেন রেজাল্টেন্ট ফোর্স কত? তার মানে অ্যাক্সিলারেশন কি বুঝি, রাইট? অ্যাক্সিলারেশন বন্ধ হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন সবাই একটু, এই যে 1 2 3 4 5 নাম্বার সিচুয়েশন, এই 5 নাম্বার সিচুয়েশনে কিন্তু 5 নাম্বার সিচুয়েশনে কিন্তু গাড়ি কাউন্ট করে একবারে যায় না। এটা কিন্তু আস্তে 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 ডাইমেনশন থাকে, স্পিড বাড়তেছে। তোমরা আবার বলতো 5 নাম্বার সিচুয়েশনে আবার বলেন, বলছেন একবার আরেকবার বলেন, গাড়ি ফরওয়ার্ড ফোর্স কত? 8000। গাড়ি এয়ার ডিসটেন্স কত? 8000। রেজাল্টেন্ট ফোর্স কত? ঠিক আছে, 0। গাড়ি অ্যাক্সিলারেশন কত? 0। গাড়ি ভেলোসিটি কত? ক্যান আই সে আমার গাড়ি চলতেছে না কেমনে? Can I say that আমার গাড়ির ইনারা বলেন, ঠিক আছে, can I say আমার গাড়ি ফরওয়ার্ড ফোর্স যা ছিল তাই আছে? Can I say that the air distance and the forward force have become equal? Equilibrium চলে আসছে। Can I say that it has happened because air distance kept on increasing? Because velocity was increasing. Velocity বাড়তে বাড়তে এই সামনের দিকে ভেলোসিটি বাড়তে 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 ভেলোসিটি এতই বাইরে গেছে দ্যাট এয়ার ডিসটেন্স বাইরে গিয়ে কার সমান হয়ে গেছে? ফরওয়ার্ড ফোর্স আর এয়ার ডিসটেন্স দুটো কি সমান হয়ে গেছে, এন্ড ইওর ফরওয়ার্ড ফোর্স হ্যাভ বিকাম মানে ক্যান্সেল নাও। তার মানে তোমার রেজাল্টেন্ট ফোর্স কি হয়েছে? 0 হয়ে গেছে। বলেন রেজাল্টেন্ট ফোর্স যখন 0 হয় গাড়ির কোন জিনিসটা বন্ধ হয়েছে? অ্যাক্সিলারেশন। তার মানে আমার গাড়ির স্পিড এখন আর বাড়বে না। জাস্ট বিকজ তোমার গাড়ির স্পিড বাড়বে না এর মানে তো এটা না যে স্পিড এখন কমবে। তার মানে কি এখন যে স্পিড ছিল এই স্পিড এখন কি করবে? ও কনস্ট্যান্ট স্পিডে মেইনটেইন করতে থাকবে, এন্ড দ্যাট ইজ হাউ ইউ রিচ ইউর টপ স্পিড। ওয়াই ডু ইউ থিংক প্রত্যেকটা গাড়ির একটা টপ স্পিড থাকে? ম্যানুফ্যাকচারার, তুমি হন্ডার গাড়ি কিনো, মিৎসুবিশির গাড়ি কিনো, টয়োটার গাড়ি কিনো, মার্সিডিজ কিনো, যাই কিনো না কেন, প্রত্যেকটা গাড়ি একটা টপ স্পিড কেন দেয়? বিকজ যে ম্যানুফ্যাকচার করছে সে জানে যে আমার একটা ফরওয়ার্ড ফোর্স আছে। ধরলাম তুমি মার্সিডিজ কিনলা, এক ভেরি এক্সপেন্সিভ কার, ইউর ফরওয়ার্ড ফোর্স ইজ 20,000। তার মানে ফরওয়ার্ড ফোর্স এই গাড়ি থেকে কম না বেশি? বেশি। তাহলে ও যখন সামনের দিকে বাড়তে থাকবে স্পিড, এয়ার ডিস্টেন্স কি অর্ধেক বাড়বে না? দামি গাড়ি দেখে এয়ার ডিস্টেন্স হবে না? হবে। এয়ার ডিস্টেন্স বাড়তে বাড়তে বলেন তো কত হবে? What if air distance is 19,000? How much would you have as the resultant force? আপনারা বলেন না, ঠিক আছে, পিটানি খাবেন। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স কত থাকবে? 1000 নিউটন। এনারা বলেন 1000 নিউটন যদি রেজাল্টেন্ট ফোর্স হয়, do you think your Mercedes is still gonna continue accelerating? It will. তার মানে কি your car will continue accelerating until ওর রেজাল্টেন্ট ফোর্স কি বানায় ফেলে? 0 না বানায় ফেলতেছে। সোজা কথা, তোমার গাড়ি নিজেই নিজের স্পিড বাড়াইতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এয়ার রেজিস্ট্যান্সকে ওর নিজের ফরওয়ার্ড ফোর্সে ইকুয়ালাইজ না করে ফেলে। তার মানে কি মার্সিডিজ অ্যাজ আ ম্যানুফ্যাকচারার দে অলরেডি নো দ্যাট আমার ফরওয়ার্ড ফোর্স আর এয়ার ডিসটেন্স কোন না কোন এক সময় কি হবে? ইকুয়াল হবে। সো ওরা ক্যালকুলেট করে ইকুয়াল যখন হবে তখন গাড়ির স্পিডটা কত হবে, এন্ড ওরা ওইটা কি তোমার টপ স্পিড হিসেবে মেনশন করে। তার মানে at the maximum speed, বুঝছেন সবাই? at the maximum speed আমার গাড়ির ফরওয়ার্ড ফোর্স আর এয়ার ডিসটেন্স কি হয়? ইকুয়াল হয়ে যায়, যার জন্য রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যায়, তার জন্য আমার অ্যাক্সিলারেশন কি হয়? বন্ধ হয়ে যায়। নো মোর অ্যাক্সিলারেশন। if there is no more acceleration তার মানে no more increasing the speed। তার মানে আমার স্পিড এখন আর বাড়বে না। স্পিড বাড়বে না মানে এটা আমার স্পিড কমবে। তার মানে এখন স্পিড যা আছে তাই থেকে যায়। এর থেকে 180 রিচ করছি পরে বলতো কোন জিনিসটা থ্রু আউট সেম ছিল? যারা বাকি সবাই খেয়াল করেন শুনেন, কোন ফোর্সটা থ্রু আউট সেম ছিল? ফরওয়ার্ড ফোর্স। তোমার স্পিড বাড়তেছিল আর কোনটা বাড়তেছিল? এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছিল। বাড়তে 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 তোমার স্পিড যখন 180 রিচ করছে, এয়ার রেজিস্ট্যান্স বাইরে কত হয়ে গেছে? 8000 হয়ে গেছে, রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে গেছে। Suddenly you don't have a resultant force, so you do not accelerate anymore. তার মানে your speed does not increase। তার মানে তোমার স্পিড এখন কি হবে? এই জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে। So though you have got your maximum speed, top speed reach করে ফেলছো তুমি। না, এক মিনিট। সবাই কোশ্চেন একটু মনে রাখেন কষ্ট করে, এক মিনিট। When you reach your top speed, তার মানে কি হয়েছে? তোমার গাড়ির ইঞ্জিনের ফোর্স টপ ঠিক আছে, বাট এয়ার ডিসটেন্স তুমি এয়ার ডিসটেন্সের তো কোনো লিমিট নাই। তুমি যদি বলো, আচ্ছা তুমি আমাকে বলো তো, এখান থেকে এই জায়গা থেকে আমি যদি বলি আমার স্পিড 181 বানাইতে চাই আমি, what are my options? ফরওয়ার্ড ফোর্স
বাড়াইতে হবে। No wonder why we go for V8 engines. Why do you want a bigger engine? Because তুমি কি পারো? ফরওয়ার্ড ফোর্স পারে, বিকজ আমি বুঝতেছি আমার সামনের ফোর্স পিছনের ফোর্স কি হইছে, ইকুয়াল হয়ে গেছে। আমার স্পিড এখন এর থেকে বেশি, অ্যাক্সিলারেশন কি হবে না? হবে না। আমার অ্যাক্সিলারেশন করার একমাত্র উপায় কি? ফরওয়ার্ড ফোর্স বাড়াইতে হবে। এই কারণে ট্রেনটা কি করে V8 ইঞ্জিন বাড়ায়। তারপরে কি আছে নেক্সট? V8 এর পরে V6 তো আগে আগে V10 আছে, তাহলে V10 এর পরে বাড়ায়। কেন V10 বাড়ায়? বিকজ ইঞ্জিনের ফরওয়ার্ড ফোর্স বাড়ানোর জন্য। এখন আমি বলেন না, ঠিক আছে, somebody else, তোমরা না, ঠিক আছে, তুমি না, ঠিক আছে, বলেন somebody else। একটা অপশন ও কি বললো, ও বললো ফরওয়ার্ড ফোর্স বাড়াইতে হবে। যদি আমি আমার স্পিড কত বাড়াইতে চাই, 181 বাড়াইতে চাই, একটা অপশন কি বলে? এয়ার রেজিস্ট্যান্স কমাইতে হবে। আর এয়ার রেজিস্ট্যান্স কমানোর উপায় কি? আমরা প্রথমেই বলছিলাম যে সারফেস এরিয়া বাড়াই দিলে এয়ার রেজিস্ট্যান্স বাড়ে, তখন সারফেস কি করতে হবে? কমাই দিতে হবে। ওয়াই ডু ইউ থিংক স্পোর্টস কার সামনের দিকে এরকম চিকন থাকে? বিকজ সারফেস এরিয়া কমানোর জন্য, যাতে এয়ার রেজিস্ট্যান্স কি হয়, কমানোর জন্য। বুঝেন? আরো একটা জিনিস, সামনের স্পোর্টস কারের সামনের পার্টটা যে গ্রিল থাকে, না গ্রিল ইজ ওপেন। কেন? যাতে বাতাস ওকে ধাক্কা না দিয়ে কি করে, গ্রিলের ভিতর দিয়ে ঢুকতে পারে। গ্রিলের ভিতর দিয়ে ঢোকার পর তোমাকে বলি, তুমি খেয়াল করে দেখো অনেক এক্সপেন্সিভ গাড়িগুলো কি হয়, গ্রিলের ভিতর দিয়ে বাতাস ঢুকে এটা দরজার সাইড দিয়ে বের হয়। তার মানে কি হবে, গাড়ির গ্রিল তো সামনে এরকম থাকে না, গ্রিল গুলা গ্রিলের ভিতর দিয়ে বাতাসটা ঢুকবে, এখান থেকে ঢুকে তোমার সামনে যে ফ্রন্ট সিটে যে বসবে তার দরজার সাথে এটা কানেক্টেড থাকে, বাতাস এখান থেকে ঢুকে দরজার ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যাবে। গাড়ির ভিতরে বসে তুমি ফিল করতে হবে, তুমি দেখবা গাড়ির দরজার পাশে কিছু বেঞ্চ থাকে, ফর নো রিজন, এটা কোনো ফাংশন নেই। এটার ফাংশন কি, সামনের বাতাস যেন তোমার গাড়িকে হিট করতে না পারে, ও যেন ওর প্যাসেজ দিয়ে বের হয়ে চলে যায়। তার মানে what are they decreasing? They are decreasing the air resistance because they know that speed otherwise top speed reach করা যাবে না। ঠিক আছে? If you have watched that movie, কি জানি নাম ছিল, F1, ঠিক আছে, or F1 না, the other movie by Christian Bale, Ford versus Ferrari, ঠিক আছে, ওইটার মধ্যে কিন্তু এই কাজটাই করে। When does he start winning? When does he start winning? When he thinks that our somehow our speed বাড়াইতে হবে, তখন কি করে, সামনে থেকে অনেক হাবিজাবি জিনিস ভাঙিয়ে ফেলে দেয়। ও বলে যে আমার দরকার নেই সব ফ্যান্সি জিনিস করার। বিকজ ওই আমলে তখন মানে ফোর্ড কখন ভালো করা শুরু করে, ফোর্ড তো আগে কোনো গাড়ি ছিল, তাই না? ফোর্ড তখন কি চিন্তা করছিল যে আমার সামহাও সামনে থেকে এয়ার ডিসটেন্স কমাইতে হবে, কি করে হাবিজাবি যা থাকে সব ভাঙিয়ে ফেলে দেয়। ভাঙিয়ে ফেলার দুটা রিজন থাকে, একটা থাকে হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স কমানোর জন্য, আর আরেকটা কি, গাড়ির ওয়েট কমানোর জন্য। তখন কি করে, সামনে থেকে অনেক কিছু ভাঙিয়ে ফেলে। মুভিতে কিন্তু এই জিনিসটাই দেখায় যে গাড়ির টপ স্পিড বাড়েই না। এন্ড ইফ ইউ রিকল, ইফ ইউ হ্যাভ ওয়াচ দ্য মুভি, ক্রিশ্চিয়ান বেল কিন্তু হি কিপস অন ট্রাইং এন্ড ট্রাইং, ল্যাপ আফটার ল্যাপ আফটার ল্যাপ, ঠিক আছে, হি কিপস অন ট্রাইং, যতবার স্পিড আগের থেকে বাড়ে যাবে, যতই ট্রাই করে থাকে বাড়ে না, তখন কি চিন্তা করে, আবার অন্য কিছু করতে হবে, গাড়ির কিছু চেঞ্জ করতে হবে, নিজের ইলেকট্রিক করার কিছু নাই। তখন ও উল্টাটা ট্রাই করা শুরু করে, এরপরেই কিন্তু দে স্টার্ট উইনিং। Yes, sir. And this is how over the time things got developed, because back at the time এটা আসলে মুভি এখন আর it doesn't make sense, because তখনকার আমলে, ঠিক আছে, এইসব জিনিসপত্র মানুষের মাথায় ছিল রাইট। আর এমনিতেও কি তখনকার আমলে এইসব জিনিসপত্র ছিল না, সব ভেন্টস এন্ড দরজা দিয়ে এয়ার বের করা, ঠিক আছে, তারপরে তোমার এইসব প্রত্যেকটা জিনিসের পারপাস থাকে, এইসব ভেন্টস জিনিসপত্রের রিজন থাকে, বিকজ উই ওয়ান্ট টু ডিক্রিজ দ্য ফ্রিকশন। আমরা যখন ফ্রিকশন কমাই তখন আমরা সামনে আরো স্পিডে যেতে পারবো। ঠিক। আবার বলতেছি কি, আর গাড়ির স্পয়লার্স থাকে ফর সামথিং এলস, রাইট, ডাউনওয়ার্ড ফোর্স বাড়াই দিলে সো দ্যাট দ্য কার হ্যাজ আ বেটার গ্রিপ। বিকজ তুমি খালি স্পিড বাড়াইলা এরপর বাড়াই গিয়ে মরে গেলা, ঠিক আছে, তাই তো সমস্যা। ঠিক আছে, তোমার কি করতে হবে, স্পয়লার দিয়ে গাড়ি হ্যাজ টু হ্যাভ আ প্রপার গ্রিপ উইথ দ্য গ্রাউন্ড, ইট হ্যাজ টু স্টাক টু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, তাতে মাটির থেকে গাড়ি সরবে না। স্পয়লার দিলে কি হয়, যত স্পিড বাড়ে তত গাড়ি আরো মাটির সাথে গ্রিপ ভালো পাইতে থাকে। which is a beautiful concept. এগুলা জিনিস আর আছেই না, এগুলা কিছু না, এগুলা কোনো ফাংশন না। স্পয়লার হ্যাজ টু বি আ বিগ ওয়ান, আ বিগ স্পয়লার দ্যাট হ্যাজ টু বি আপওয়ার্ড মুভিং, বিকজ আপওয়ার্ড মুভিং থাকলে হয় কি, ও বাতাসকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়, তখন বাতাস তোমার গাড়িকে কি করে, উল্টা ধাক্কা দেয়। নিউটনের থার্ড ল কি করে, যে একটা জিনিস উপরে ধাক্কা দিলে উপরটা নিচে ধাক্কা দিবে, ও না পারতে কি করে, বাতাস তোমার গাড়িতে এমন জোরে নিচে ধাক্কা দেয়, তোমার কার স্টপ স্কিড, কোনো মাটির সাথে আটকে, তখন ব্যাপারটা কেমন, গাড়ি যত জোরে চলবে গাড়ির গ্রিপ তত আরো স্ট্রং হতে থাকবে। ঠিক আছে, এটাও ট্রু যে তখন স্কিড করার চান্সে তো বাড়ে, বা এটা ঠিক যে তুমি ধরো
স্পয়লার সহ একটা গাড়ি নিয়ে তুমি 200 যেই পরিমাণ ভালো চালাতে পারবা স্পয়লার ছাড়া অন্য কোনো গাড়িতে 200 ওই পরিমাণ ভালো চালাতে পারবা। স্পয়লার রাখলে কি হয়, বাতাস তোমার গাড়িটা মাটির সাথে আটকে ধরে রাখে। স্পয়লার কিন্তু আপওয়ার্ড ফেসিং হয়, তুমি দেখবা না কখনো স্পয়লার ডাউনওয়ার্ড ফেসিং, তাহলে উল্টা হবে, উল্টা তোমার গাড়িটার উপর দিকে ধাক্কা দিও, ইজিলি গাড়িতে বা ঘুরে গেছে। ঠিক আছে, স্পয়লার দেখবা সবসময় তোমার, ইফ দিস ইজ ইয়োর কার স্পয়লার দেখবা এদিক মুভিং, ঠিক আছে, অলওয়েজ দেখবা উপরের দিকে, সো দ্যাট বাতাসে ধাক্কা খেলে নিচের দিকে গাড়িকে ড্র্যাগ ইনক্রিজ হইলেও তোমার আমি এক কথা ড্র্যাগের চিন্তা করলে হবে না, আমার তো কন্ট্রোল চিন্তা করতে হবে, তুমি স্পয়লার ছাড়া পারবা। ঠিক আছে, আই থিঙ্ক ইফ আই এম নট রং কিছু কিছু স্পয়লার আছে যেগুলো টাইম মতো আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করলে আবার কি হয়, যখন তুমি কম স্পিডে চালাচ্ছো তখন আজাইরা স্পয়লার ইউজ করলে বরঞ্চ তোমার এফিসিয়েন্সি কমবে। স্পয়লার দেওয়া মানে কি, তুমি বাতাসের সাথে ড্র্যাগ বাড়ানো কি তোমার তেল নষ্ট হবে অনেক বেশি, তুমি দেখবা ফিউল মাইলেজ কমে গেছে গাড়ি। ইভেন দ্য পিপল ডোন্ট রিয়েলি কেয়ার যে গাড়িতে স্পয়লার ইউজ করতেছে ও মাইলেজ দিয়ে কি করবে, তাই না? হ্যাঁ, সরি সরি, পরিবেশ এগুলো সব টেম্পারেচার বাড়ানো আছে, এই জন্য হয়তো তোমাদের problem লাগতেছে কিনা, জানো। আচ্ছা, এখন এই হইতেছে তার মানে দ্য টপ স্পিড, সবাইকে এই পার্টটা বুঝি আমরা। হ্যাঁ নাও, তোমার যদি দরকার হয় তো, ঠিক আছে, তাহলে তুমি ফিরে নিতে পারো। ডিক্রিজ দ্য ম্যাস, তাহলে তো ভালো হবে অবভিয়াসলি, বাট দ্যাট ইজ নিউটনের সেকেন্ড ল একটা পার্ট, মানে ওটা আমরা এখানে নিয়ে আসতেছি না, ওটা আবার একটু পরে পড়বো। হ্যাঁ হ্যাঁ, কার্বন তো এই কারণে ইউজ করে, কার্বন ফাইবার কেন ইউজ করি আমরা, বিকজ ইট ইজ স্ট্রং বাট ইট ইজ লেস ডেন্স, সো লাইট টাইম ইট, অবভিয়াসলি দেয়ার আর মেনি ফ্যাক্টরস। আচ্ছা, এখন এই পর্যন্ত সবার ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, when you reach this situation where the forward force is 8,000 and air resistance is 8,000, resultant force is 0, acceleration is 0, but তার মানে আমি বলতে পারি না that আমার গাড়ির resultant force 0, acceleration 0, গাড়ির resultant force 0, but আমার গাড়ি কিসে আছে এখন, ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু আমার স্পিড ইজ ম্যাক্সিমাম একেবারে 180 কিলোমিটার/আওয়ার। তার মানে কি, তোমার গাড়ির স্পিড 180, কিন্তু গাড়িতে ফোর্স কি 0, তো পরে ম্যাক্সিমাম এত হাই স্পিড কিন্তু গাড়ির মধ্যে রেজাল্টেন্ট ফোর্স কি 0। তার মানে ডু নট অ্যাসিউম দ্যাট রেজাল্টেন্ট ফোর্স 0 হওয়া মানে ভেলোসিটি 0 হবে, ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম বাট রেজাল্টেন্ট ফোর্স ইজ 0। এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, গাইস এদিকে দেখেন, এখন না, এই যে maximum velocity where the forward force and air resistance they have become equal to each other and your acceleration has become 0 and you have reached your top speed, এই টপ স্পিডটাকেই আমরা বলি হইতেছে terminal velocity. Terminal velocity কি, the velocity at which forward force and air resistance they have become equal to each other and গাড়ি এর থেকে বেশি স্পিড বাড়তেছে না, তার মানে স্পিডের একটা লিমিটের একদম ম্যাক্সিমামে রিচ করে ফেলছে, that will be considered as the terminal velocity. ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড অফ এনি অবজেক্ট, টার্মিনাল ভেলোসিটি রিচড বাই এয়ারক্রাফটস, ট্রেনস, প্লেনস, কার্স, বাইসাইকেল, বাইক, এভরিথিং সবার একটা টার্মিনাল ভেলোসিটি আছে। হ্যাঁ, ইভেন প্যারাশুটস আমরা একটু পরে পড়বো, আবার যে ওয়েটের হিসাব আছে তো ওখানে একটা, সো ওইটা আমরা পরে পড়বো। সেম কনসেপ্ট, সবার জন্যই সেম কনসেপ্ট। প্লেন তো ব্রেকও করে এইভাবে করে, প্লেনের উইংস হালকা একটু উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে, উইংস উপরের দিকে মুভ করলে এয়ার রেজিস্ট্যান্স বেড়ে যায়, তখন প্লেনের স্পিড কমে আসে, দিয়ে ব্রেক করতে পারে। তুমি দেখবা যে ল্যান্ডিং এর একটু আগে দেখবা উইংস গুলো উপরের দিকে মোশনে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, তোমার স্পয়লারের মতো উপরের দিকে উঠে আসে, উঠে আসলে তখন তোমার ফ্রিকশন বাড়ায় দেয়, ফ্রিকশন বাড়ায় দিয়ে প্লেন তাড়াতাড়ি থামতে পারে, ঠিক আছে। এছাড়া আসলে প্লেন থামানো যায় না, প্লেনে তুমি আকাশে থেকে ব্রেক করবা কেমনে, এছাড়া তো আর ব্রেক করার কিছু নাই। হ্যাঁ, ইঞ্জিনে হ্যাঁ কমানো যায়, বাট দ্যাটস নট ব্রেকিং, দ্যাটস নট রিয়েলি ব্রেকিং। সামটাইমস প্লেনের ব্রেকিং এত ডিফিকাল্ট হয় দ্যাট প্লেন কি করে তোমার ওই যে রাবার কর্ড দিয়ে টাইনে ধরে, ফাইটার জেটস করে এটা। হ্যাঁ, যদি দেখা যায় প্লেন থামতে থামতে বহুদূর চলে যাবে, তখন কি হয়, সামনে রাবারের তার থাকে, ওই তার দিয়ে প্লেন পিছন থেকে টাইনে ধরে তোমার ইয়া দিয়ে, ওই বড় বড় তোমার পিলার যেমন থাকে,
পিলারের এই পাশ থেকে ওই পাশে একটা তার দেয়, তার দিয়ে ওই হুকস গুলা মাটিতে রাখে। সো প্লেন ল্যান্ড করার পরে হুক গুলা প্লেনের সাথে আটকে আছে। আটকে গেলে কি হয়, প্লেন ধরো থামতে থামতে আরো 400 মিটার সামনে চলে যাবে বা 300 মিটার সামনে চলে যাবে, ওটা ধরো তোমার 50 মিটার মধ্যে নামাচ্ছে। হ্যাঁ 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 এয়ার প্লেনে তো তোমার জায়গা দেওয়া ইম্পর্টেন্ট, ফাইটার জেটে তো জায়গা ইম্পর্টেন্ট না, অনলি 2 জন মানুষ থাকবে, 3 জন 4 জনের বেশি মানুষ থাকা দরকার নেই। প্লেনের মধ্যে তোমার প্যাসেঞ্জার সিট দরকার, প্লেনে তো স্পিড ইম্পর্টেন্ট না থাকলে স্পিড সমস্যা নেই, তোমার ওখানে তো প্যাসেঞ্জার নেওয়া ইম্পর্টেন্ট। এক একটা প্লেনে তো তোমার মানে আমি যদিও আই হ্যাভেন বিন টু ওয়ান, কিন্তু আমি শুনছি যে তোমার ডাবল ডেকার যেগুলো থাকে তাতে কত মানুষ নেয়, তো তুমি রাউন্ড শিপ না করলেই। হ্যাঁ তোমরা কেউ উঠছো এমিরেটসে থাকে? আমি কখনো উঠি নাই, বাট আমি শুনছি মানে উপরের ফ্লোরেও মানুষজন থাকে, তো তোমার কয়েক হাজার মানুষ, হাজারের উপরে মানুষ ক্যারি করতে পারে একটা প্লেনে। তো উপরের ফ্লোরে ধরো তোমার কয়েকশো মানুষ আছে, নিচের ফ্লোরে কয়েকশো মানুষ আছে, বিশাল একেবারে, ঠিক আছে? শুধু এক ফ্লোরের চাইতে অনেক মানুষ নেয়, কারণ থাই এয়ারওয়েজে মনে হয় এক এক রোতেই মনে হয় 9 জন করে বসে, এরকম কত রো আছে। And then there are Emirates. Emirates এরকম উপরে আরেকটা ফ্লোর থাকে। Emirates is so big that তোমার 2 তলা প্লেনের ভিতরে। হ্যাঁ এত বড় না। আমি অবশ্য বড় ছোট এত বুঝি না প্লেনে, আমি জানি না, আমি সব খেয়ালই করি না জীবনে করতে, কিছুই বুঝি না। আমার অনেকে বলে হ্যাঁ এই প্লেন এত ছোট, এত, আমি প্লেন ছোট তো কিছু তোমার ঢুকতে সমস্যা কি প্রবলেম রে ভাই, ঠিক আছে? অনেকেই বলে প্লেন ছোট, প্লেন কি সমস্যা, ছোট ছোট প্লেনে কি প্রবলেম, তো এটাই বুঝি না এখন। চিপ, বাট মানে what are the other problems with a smaller aircraft? Doesn't look good, মানে তুমি কি প্লেনের ফ্লাইটের মাঝখানে বের হয়ে দেখবা ওয়াও এই লাগতেছে, it doesn't look good. বাট অনেকে মনে করে যে ছোট প্লেনে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি থাকে চান্সেস, ছোট প্লেনসে টার্বুলেন্স মনে হয় বেশি বোঝা যায়, ঠিক আছে তাই না? টার্বুলেন্স হতে পারে। না না ছোট প্লেন তো সব বাতাস আসলে কি হবে, ওগুলা ঝাঁকি খাবে, মুভমেন্ট বেশি হবে। গড নো, জানি না, মানে আমি কিছু বুঝি না, মানে অনেক মানুষজন বলে যে ছোট প্লেন, এত ছোট প্লেন দিছে এই না ঠিক না। ভাই তোমার প্রবলেম কি? হ্যাঁ প্লেন ছোট হোক আর প্লেন অনেক বড়, তাতে কি এমন তো না যে বড় প্লেন হলে আমি শুয়ে থাকবো, তা তো না। না হেলিকপ্টার আর ভেরি এক্সপেন্সিভ, প্লেনে আমি অলওয়েজ যখনই যাওয়া লাগে ইকোনমি ক্লাসে একেবারে কোনো মতে কোনা মোনায় বসে চলে যাই ঠিক আছে? আমার ভাই প্লেনের ফ্লাইটস আর সো এক্সপেন্সিভ, ফ্লাইটস আর সো এক্সপেন্সিভ, সো অলওয়েজ মানে, তবে আমার খারাপ লাগে না, আই এম ইউজ টু ইট, মানে এত আমার এত ঢং ঢং নাই যে এখানে উঠতে পারি না, এখানে চড়তে পারি না, এই বাস ভালো না, এই প্লেন ভালো না, এই হোটেল ভালো না, ওটা এক জায়গায় হইলেই দিচ্ছে, এক জায়গায় হইলেই দিচ্ছে, এত ভাবি যাবে প্লেনে ভিউ কিসের? No, no, no. মানে if it's a good hotel, then it is a good hotel. I would enjoy it, but I am not the person who's ever going to say যে এখানে একটা আমার সমস্যা হইতেছে। আমার কোনো জায়গায় থাকতেই সমস্যা নেই ভাই। I'm okay with everything. And most of the times মানে কি আমার কিছু আসে যায়, মানে I'm very flexible. মানে যেভাবেই রাখো না কেন I'm fine. গরিব মানুষজন যেটা হয় আর কি, ঠিক আছে? আলটিমেট গরিব ক্যারেক্টার, যেখানেই রাখো না কেন I'm okay. ঠিক আছে? এটা আসলেই ট্রু, I don't even see a reason why you should be like that. আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই জিনিসটা পছন্দ না, যারা আর কি এই না হলে চলতে পারি না, ওই না হলে খাইতে পারি না। আমি ভাই সবই খাইতে পারি, আমার তুমি যদি যেখানে খাইতে বলবো আমি ওকে, নো প্রবলেম। কারণ আমি আসলে এত এত মানে ভালো জিনিসপত্র করে আমি ইউজ টু না, আমি সারা জীবন করিও নাই, সত্যি কথা যেটা, এটা আমার তো বলতে সমস্যা নেই। আমি খুব কম দামি জিনিসপত্র ইউজ করে আসছি সারা জীবন, যার জন্য আমি ভেরি কমফোর্টেবল ইউজিং ইট এন্ড বিইং লাইক দ্যাট। আপডেট এত আমার করা দরকার হয় না, তো আমি ইউজুয়ালি যদি কখনো আবার ধরো ইফ আই এম ট্রাভেলিং, হুইচ আই ডোন্ট ইউজুয়ালি ডু, বাট ওয়েন আই এম ট্রাভেলিং, মানে আমার যে কোনো একটা সামটাইমস মাই হোটেলস আর স্পেশালি ইফ ইট ইজ নট ইন্ডিয়া, ঠিক আছে, ইফ ইট ইজ নট ইন্ডিয়া, ইন দ্যাট কেস আই উইল থিঙ্ক যে কোনো একটা হোটেল ইজ আ প্লেস যেখানে আমি আমার লাগেজ রাখবো, এন্ড রাতে গিয়ে কোনো মতে ঘুমাবো, বিকজ ঘুম থেকে ওঠাবো আমি তার হোটেলে জীবনে থাকবো। And I'll be traveling and going everywhere, and জিনিসপত্র যদি শপিং করি কিনে টিনে নিয়ে রুমে ফেলাই দিয়ে আবার বের হয়ে গিয়ে আবার হাঁটা শুরু করবো, so this is what I keep on doing. আবার আচ্ছা আমি তো বলি, there's a difference between cheap hotels in, you know, what Indians understand by cheap hotel, and there's a difference between what any other country in the world
understands by cheap hotel. ইন্ডিয়ানদের কাছে চিপ হোটেল মানে হইতেছে তুমি ইউ ক্যান ইউজ দোজ ওয়াশরুম, ঠিক আছে? তোমার ইউ হ্যাভ টু ডু দ্য ক্লিনার জব ফার্স্ট ফর আ ফিউ আওয়ার্স, ঠিক আছে? ইউ উইল ফিল দ্যাট দেয়ার ওয়ার পিপল বিফোর ইউ, ঠিক আছে, ইন দ্য প্লেস। এটা একটা প্রবলেম, ঠিক আছে? দ্যাট ইজ সামথিং আই ক্যান স্ট্যান্ড বাই। আমার বহুত প্যারা হয়, ঠিক আছে? ইন্ডিয়াতে গিয়ে কলকাতা দিকে আমার খবর হয়ে গেছে একেবারে, আমি ওয়াশরুম দেখতে গেলে ও মাই গড, আমার বাইরে ভালো কেউ একজন, তাও আমি বাইচে যাই, ঠিক আছে? আমার মাথা খারাপ হয়ে গেছিল গিয়ে। Then I realized I have been to India a couple of times for আম্মুর মেডিকেল পারপাসে যাওয়া লাগছে, and এছাড়াও আরো কিছু কাজে যাওয়া লাগছিল 2-3 times, খুব বেশি বার না। বাট আমি ইন্ডিয়াতে গিয়ে দেখছি ওখানে যদি তুমি চিপ হোটেল চুজ করো, ইউ গোনা pay the price for it in some other way, ঠিক আছে? ওখানকার চিপ মানে সামথিং এলস। তুমি যখন anywhere else on earth, you go to the poorest countries, you go to Sri Lanka, they are not very rich country, right? তুমি শ্রীলঙ্কাতে যাও, আমি দেখছি যে ওরা যে কোনো জায়গাতে চিপ হোটেল মানে হইতেছে টিভি নাই, টিভি অনেক ছোট, বেডটা ছোট, ভিউ খুব একটা ভালো কিছু না, ওয়াশরুমটা একটু ছোট। দ্যাটস হোয়াট দে আন্ডারস্ট্যান্ড বাই চিপ হোটেল। ইন্ডিয়ানটা চিপ হোটেল মানে হইতেছে ইট উইল মেক ইউ ফিল লাইক আ চিপ ওয়ান, ঠিক আছে? এটা না সমস্যা ভাই, এটা তো নেওয়া যায়। আচ্ছা, থাকতে হয়েছে, থাকতে হয়েছে সামহাও ম্যানেজ করতে, মানে বাথরুম তোমার অনেক বাজে থাকে এদের, ঠিক আছে? অনেকই বাজে থাকে। যেমন আমি লাস্ট টাইম ব্যাংককে গিয়ে অনেক চিপ হোটেলে আমার থাকা লাগছিল, বিকজ আমি ব্যাংককে ছিলাম 31st এর সময়, ঠিক আছে? 31st অ্যাপারেন্টলি সামা, এমন না যে আই হ্যাড প্ল্যান, এমন না যে আই অ্যাটেন্ডেড এনি পার্টি অর এনিথিং। আমি 31st হোটেলে বসেছিলাম, আমার হোটেলের নিচে বসে বসে আমি চা খাইছি, আমি একটা কাজে যাইতে হয়েছিল আমার, ঠিক আছে? এমনও না যে আমার খুব সেলিব্রেশন এত কিছু কিচ্ছু কিছু হলো না মাথায়। কিন্তু ব্যাংককের হোটেল ইট ওয়াজ আ ভেরি চিপ ওয়ান। কেন চিপ ওয়ান? ইট ওয়াজ এক্সট্রিমলি চিপ হোটেল, ঠিক আছে? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। আমি তোমার বলি কেন চিপ ছিল হোটেলটা। আমি 31st যাওয়ার পর আই রিয়েলাইজ দ্যাট সব হোটেলের কস্ট, ধরো যেই হোটেল নর্মালি $100, ওটা হয়ে গেছে $400, যেটা $300 ওইটা হয়ে গেছে $1200 পার নাইট। ধরো তোমার 80,000, ঠিক আছে, 1,00,000 টাকা। আর আমি তো 80,000 টাকা 5 দিনের জন্য আমার ওই বাজেট, ঠিক আছে? আমি তো 5 দিনেও 80,000 টাকা খরচ করবো, চিন্তা করি, আমি চিন্তা করছি 10,000 টাকা হইলেই বেশি আমার জন্য। তাই গেছে আমার জন্য কোন একটা জায়গায় রাখলে হয়েছে রে বাবা, না আমার জন্য কোন একটা জায়গায় থাকতে হয়েছে। কিন্তু আই রিয়েলাইজ যে এত দাম বাইরে গেছে, তো আমার অনেক কম দামে একটা জায়গাতে অনেক বেশি টাকা দিয়ে থাকা লাগছে। অনেক বেশি টাকা বলতে অত বেশি টাকা না, 15-20 হাজার টাকা দিয়ে থাকা লাগছে, 20,000 টাকা দিয়ে ধরো $200 পার নাইট অ্যাবাউট, বা 200 না, সরি বেশি বলে ফেললাম, 12-13 হাজার টাকা পার নাইট, অ্যাবাউট $120 মনে হয়। কিন্তু ওদের চিপ হোটেল মানে কি, আমার হোটেলে কেমন, আই রিয়েলাইজ দ্যাট আই এম স্টেইং ইন আ ভেরি চিপ হোটেল। কিভাবে? আমি ঢোকার পরে দিস গার্ল ইজ স্ট্যান্ডিং হিয়ার, আমার দেখেও মনে হলো ওর বাসায় আমি দাওয়াত খাইতে আসছি, দেখে খুব চেতে গেল আমার দিকে, ঠিক আছে? কি ইউ লিভ অ্যাট ইউর ওন, টু ডু ইউর জব, ঠিক আছে? ডু নট টক টু এনিওয়ান, ঠিক আছে, উইথ দ্য হাই অ্যাকসেন্ট, ঠিক আছে? ডু নট টক টু এনিওয়ান, হিয়ার ইজ ইউর কার্ড, ওপেন দ্য ডোর, গো টু দ্য রুম অ্যান্ড লিভ দ্য রুম। এতটুকু বললেও চলে গেল। ডু নট কল এনিওয়ান ইফ ইট ইজ নট এক্সট্রিমলি নেসেসারি, ঠিক আছে? টাইমিং শেষ হয়নি? ও আচ্ছা, তোমাদের ক্লাস টাইম শেষ, আচ্ছা। তো এই হইতেছে ও পুরা হোটেলে আমি জীবনে কোনদিন কোনো স্টাফ দেখি নেই। আমার রুমে